জামাত হলে হাদিয়া আর এনসিপি হলে ডোনেশন। মনিরা শারমিন উত্তর। বিএনপি চাঁদাবাজির টাকায় চলে, তাহলে বিএনপি নিজস্ব ফান্ড, বড় দল, অনেক বড় দল কিভাবে চলে ভাই? অনেক বড় ফান্ড তাদের নিজস্ব। কত বড় নিজস্ব কোথা থেকে, মানে সোর্স তাদের নিজস্ব পার্টি ফান্ড, তাদের সদস্য চাঁদা। পার্টি ফান্ড, সদস্য চাঁদা। বিএনপি সদস্য সংখ্যা সম্পর্কে ধারণা আছে আপনার? হ্যাঁ, আমার ধারণা আছে। কত সদস্য? আমার ধারণা আছে। আপনি শুধু বলেন যে চাঁদাবাজি টাকা চলে না। আপনি শুনেন, আপনাদের বিএনপির এটাও আমরা দেখেছি, চাঁদাবাজি মানে ওই যে বলে না যে চাঁদাবাজি করে ধরা পড়লে গ্রেফতার, আর চাঁদাবাজি করলে হচ্ছে সেটা পুরস্কার, মানে ধরা না পড়লে আর কি। এটা এইভাবে করে আমরা বলছি ডোনেশনের কথা বলেন। হ্যাঁ, আমরা তদন্ত করেছি। উনি তো সাময়িকভাবে এখন সাময়িকভাবে তো উনি এখন আসছে না কোথাও, বহিষ্কার আসছে না। কে বহিষ্কার করেছেন? সাময়িকভাবে তো ওনাকে স্ট্যান্ড বাই, উনি সাময়িকভাবে স্ট্যান্ড বাই আছে। শুনেন, এখন আমি বলি ডোনেশনের কথা কার্যক্রম থেকে বাংলাদেশের কোন অঞ্চল থেকে কোন জেলা থেকে কত টাকা পাঠানো হচ্ছে সবকিছু এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু দ্য পিপল। সুতরাং সেই জায়গায় ওই মহিলার টাকা সবাই তো ক্যাশে দিয়ে, সবাই তো জানার জন্য না, ওই মহিলাটা তো ওইখানে থাকবে না ভাই। ওইটা তো ওয়েবসাইটে যারা আমাদের বিকাশে, আপনি আমাদের ডোনেট করতে যদি চান, আপনি আমাদের বিকাশে টাকা দিয়েন। আপনি যদি এনসিপি কে ডোনেট করতে চান, এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী, ওনার রেকর্ডটা আমরা। পুলিশ ওইখানে তাদের কত পাহারা দিবে? ওইখানে তো তাদের সঙ্গে পুলিশ ছিল, পরে বিজিবি আসছে, তারপর সেনাবাহিনী আসছে, তাদের নিরাপত্তা দিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপদ বাক্সের মধ্যে ঢুকিয়ে যানসহ আসতে সাহায্য করেছে। তাহলে আর কি করবে তারা ওই বিশেষ তারিখটাকে বেছে নিয়েছে। তারা চায়, এবং কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে এই যে গালিগালাজ করা, এর উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিপক্ষকে নিয়ে বিভিন্নভাবে এইরকম এনার্কি তৈরি করে কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটিকে ইনভাইট করে তারা আলোচনায় থাকতে চায়। পুলিশকে না করে দেখ, সরকার কি সরকার তাদের ইয়া নাকি, মামাবাড়ি নাকি যে ভাগ্নেদেরকে রক্ষার জন্য অযাচিতভাবে এটা করবে? শ্রোতাতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট, ফেব্রুয়ারিতে ভোটের আশা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা 29 জুলাই, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানানোর প্রত্যয় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। কক্সবাজারের একরাম হত্যায় গ্রেফতার সাবেক এমপি বদি। এবং যুক্তরাজ্যের সম্পদ বিক্রির চেষ্টায় শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থার ঘোষণা দুদকের। আমরা আলোচনায় আসি। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক হিসেবে যুগ্ম আহ্বায়ক পদে আছেন। আমার প্রশ্ন আজকের বিষয় নেই। নাহিদ ইসলাম আজকে শহীদ পরিবারদের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তিনি বলেছেন আমরা ডিফিকাল্টির মধ্যে আছি। আমি জানতে চাচ্ছিলাম যে এনসিপি আসলে কি কি ডিফিকাল্টির মধ্যে এখন আছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা। এনসিপি ডিফিকাল্টির মধ্যে আছে না শুধু, মানে আসলে পুরো দেশটাতেই আসলে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সব কিছুই ডিফিকাল্ট। তো এই জায়গা থেকে যখন আমরা আসলে পদযাত্রা করতে যাচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনারা গোপালগঞ্জের ঘটনাটা দেখলেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর হলে আমরা এই ধরনের হামলার মধ্যে দিয়ে যেতাম না বলে আমরা মনে করছি। এবং এরপরে আপনি দেখেন যে গতকালকের ঘটনাটা, সেটাও আসলে ডিফিকাল্ট। মানে এই ধরনের পরিস্থিতি তো আসলে যেখানে আমরা বলছি বারবার করে সব জায়গায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বারবার করে বলছি ঐক্যের কথা, বারবার করে বলছি, মানে এই ঐক্যের কথাটা যদি শুধু মৌখিক ঐক্য হয় তাহলে কিন্তু মানসিকভাবে যদি আসলে আমরা না ভাবি যে আমাদের আসলে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, তাহলে কিন্তু বিষয়টা ডিফিকাল্ট হয়ে যায়। আর সেই ডিফিকাল্টিজের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। কারণ
কারণ যখন আমরা বলছি যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা ঐকমত্য কমিশনে যাচ্ছি, আমরা জুলাই সনদের কথা বলছি, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, এবং কিন্তু এগুলো তো আসলে আমি যদি বলি সেটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কাগজপত্রের কথা এবং কমিটমেন্টের কথা। কিন্তু আমরা যে ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এত বছর ছিলাম, সেই সংস্কৃতি থেকে যদি বের হয়ে আসতে না পারি, আবার সেই হামলা মামলার যদি একটা রাজনৈতিক পরিবেশ হয় এবং পেশি শক্তির সেই রাজনীতি যদি আবার ফিরে আসে, তাহলে তো আসলে নতুন তরুণদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা আসলে বাস্তবায়ন করা খুব ডিফিকাল্ট। আপনি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে এমন পরিস্থিতি হতো না বলছেন, আপনারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি ধরনের তৎপরতা আশা করছিলেন? আমরা দেখলাম যে এসপি কার্যালয়ে গিয়ে আপনারা আশ্রয় নিয়েছেন, সেখানে গোলাগুলি হয়েছে আপনাদের রক্ষার্থে, সেনাবাহিনীর এপিসি গিয়ে আপনাদের নেতাদেরকে উদ্ধার করেছে। আর কি কি ধরনের তৎপরতা আপনারা আশা করছিলেন সেখানে? তৎপরতা আসলে ঘটনা ঘটার পরে আমরা বাংলা সিনেমায় যেরকম দেখতাম যে ঘটনা ঘটার পরে পুলিশ এসে উপস্থিত, তারপরে আসামিদের শুধু গ্রেপ্তার করছে, বা তখন এক ধরনের পরিবেশ তৈরি হচ্ছে যে সেখান থেকে আমাদের ওখানে রেস্কিউ করা হচ্ছে। বাট এই ঘটনাটা তো ঘটার আগেই এই জায়গায় দেখেন, বাংলাদেশের মধ্যে 64টা জেলায় আমরা পদযাত্রা করছি, গোপালগঞ্জও তার মধ্যে একটা। সুতরাং এই জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল যখন তার শীর্ষ নেতৃবৃন্দ যখন একটা জায়গায় যায়, তখন যে ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন, আমরা কিন্তু সেই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করেই গেছি। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছিল, এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং তারা যেভাবে আমাদের বলেছে, আমরা কিন্তু সেই সব কিছু মেনটেন করে গেছি। এবং সেখানে বলেছে যে কোনো অসুবিধা নাই, আপনারা যেতে পারেন, সেখানে যথেষ্ট রকমের নিরাপত্তা আছে। কিন্তু এরপরে যখন আমরা গিয়ে দেখলাম যে পরিস্থিতি পুরোটাই তার উল্টো, এবং আপনি যদি খেয়াল করেন সভাস্থলে, আই ওয়াজ দেয়ার, তো সভাস্থলে যখন আমরা প্রথমবার যখন হামলাটা হলো, তখন জাস্ট 40 বা 30 জন পুলিশ ওখানে উপস্থিত, এবং যখন প্রথম হামলাটা হলো স্টেজে, তখন আমরা মানে দৌড়ে আসলে কোথায় যাব তার আগে পুলিশই মানে দৌড় দিয়েছে, পালিয়ে গেছে। তো এই যদি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, তাহলে তো আমাদের আসলে এই যে আমরা বারবার করে বলছি বিচার সংস্কার এবং এরপরে নির্বাচন তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের নির্বাচন যেরকম আমরা আগে দেখেছি, আমরা যদি গত 15 বছরের সংস্কৃতির আগে যদি চিন্তা করি, তাহলে আমরা যেরকম দেখেছি একটা উৎসব মুখর বিষয়, ভোটাররা উৎসবের মতো করে আসলে ভোট দিতে যাচ্ছে, নিজের একটা ভোট দিয়ে তারা তাদের নিজেদের একটা কথা, রাষ্ট্র গঠনে তাদের যে মানে যদি বলি কন্ট্রিবিউশন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন তারা রাখতে যাচ্ছে। সেইখানে গত 15 বছরের সংস্কৃতি কিন্তু আমাদের সে ভাবনা পাল্টে দিয়েছে। আমরা দেখেছি নির্বাচনের দিনে কোনো নির্বাচনে ভোটার নাই, ভোটারবিহীন নির্বাচন দেখেছি, রাতের ভোট দেখেছি, এবং ভয়ঙ্কর একটা সংস্কৃতির মধ্যে পড়েছি। তো গত সেদিনকার হামলা আমার কাছে মনে হয়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যখন এই অবস্থা, তখন একটা সুন্দর সুষ্ঠু ভোটের কথা আমরা বলছি, সেইটা আমরা কিভাবে সেদিকে আগাবো। রাজনৈতিক দল হিসেবে তো আপনাদের সবসময় আইন শৃঙ্খলা বাহিনী প্রোটেকশন দেওয়ার কথাও না, বা কিংবা ভবিষ্যতেও দেবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? নাকি গোপালগঞ্জ আপনাদের কাছে ব্যতিক্রম ছিল, অন্য জায়গায় আপনারা এরকম চাচ্ছেন না? না, দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রোটেকশন সবসময় দিতে হবে এই ক্লেমটা তো আমরা কোথাও করিনি। কোথাও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে খুব যে যোগাযোগ করে যে আমরা একটা এলাকায় ঢুকছি, ব্যাপারটা কিন্তু সেরকমও না। আমাদের এই 1 মাস আগে একটা আমরা আমাদের জুলাই পদযাত্রার যে একটা রুটিন, আমরা কবে কোথায় যাব সেটা কিন্তু আমরা ঘোষণা করে দিয়েছি, এবং সেটা সব জায়গাতে আছে। মানে আজকে আমি যেটা লক্ষ্য করলাম, সেটা চট্টগ্রামে আপনাদের নেতারা সেখানে গেছেন পদযাত্রা করতে, এবং সেখানে সোয়াটের টিম আপনাদের হোটেল, মানে নেতাদের যে হোটেলে থাকবে সেখানে সোয়াটের টিম আসলে পাহারা দিচ্ছে। এই বিষয়টা আসলে মানে কিভাবে আপনি কি উপভোগ করছেন বিষয়টা? মানে আপনাদের একে তো শুরু থেকে বলে আসা হচ্ছে যে কিংস পার্টি। একদম দেখেন, এই জিনিসগুলো তো সত্যি আমাদের খুবই বিব্রত করে। আমরা যখন পদযাত্রায় যাব, সেখানে মানে এমন যদি পরিস্থিতি হয় যে সামনে পিছনে পুলিশ থাকতে হয়, আমরা এবং এই জায়গাতে অনেকেই কিন্তু এই প্রশ্ন তোলেন, আমি জানি না আজকে হয়তো এই প্রশ্নটা উঠবে যে আমাদের কেন সেনাবাহিনীর এপিসিতে উঠতে হলো। দেখেন, এই জায়গাতে আমরা প্রথমত কোনো জায়গায় গিয়ে পুলিশ প্রোটেকশন চাচ্ছি না। দ্বিতীয়ত, যখন আমরা এখানে আমাদের মানে জীবন সংহারের একটা ঝুঁকি, সেই জায়গাতে মানে সেদিনকার যে অবস্থা ছিল গোপালগঞ্জে, সেখানে আসলে যারা ছিলেন না তাদের আসলে এটা মানে বোঝা কঠিন। তারা মসজিদে মাইকিং করে, এই জিনিসগুলো অনেকেই জানেন না, যে মসজিদে মাইকিং করে বলছে যে যার যা আছে সবকিছু নিয়ে তোমরা নামো, এবং হচ্ছে এনসিপির নেতাদের হলো এখান থেকে জীবন্ত ফেরত যেতে দিব না। সুতরাং এই অবস্থা কেন হলো, এই
আমাদের বাংলাদেশে কি ইন্টেলিজেন্সের এত অভাব? তাদের কাছে কি আসলে কোনো তথ্য নাই, নাকি আসলে এই ইন্টেলিজেন্স কি আপনাদের তথ্য দিবে? মানে সেটা আমাদের তথ্য দিবে না, তাদের মধ্যে তো একটা, তারা যেহেতু নিরাপত্তা আমাদের দিচ্ছে বা সব নাগরিকের নিরাপত্তা দিচ্ছে, সুতরাং ওইখানে যে আসলে এই ধরনের একটা সিচুয়েশন হবে সেখানে কি তারা জানতেন না? নাকি বাংলাদেশের হচ্ছে এই মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই তথ্য পৌঁছায়নি? এবং সেই তথ্য, তার মানে আমাদের তো এটাও বলতে হয় যে শস্যের মধ্যে কি ভূত আছে? এই বাংলাদেশের যে এই পুলিশ নিয়ে তো আমরা বহুবার বলছি যে পুলিশ কমিশনটাই গঠিত হয় নাই। আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের দিন কি হবে, এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের নাগরিকদের মনে একটা শঙ্কার ব্যাপার আছে যে ভোটের আগেই যদি এই অবস্থা হয়, নির্বাচনের দিন তাহলে কি হবে? সেই জায়গা থেকে আমরা এখনো একটা পুলিশ কমিশন গঠন করতে পারিনি, এবং পুলিশ কমিশনের যে একটা গঠিত হয়েছিল সেটা কিন্তু রিপোর্টটা কিন্তু উন্মোচন হয়নি, এবং সেটা কিন্তু ঐকমত্য কমিশনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেখানে আমাদের ঐকমত্য হওয়ার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, কারণ সকল রাজনৈতিক দলেরই কিন্তু একটা কনসার্ন আছে এই নির্বাচন নিয়ে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি আমরা দেখছি, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং গতকালকের ঘটনাও যদি আপনি দেখেন যে একটি রাজনৈতিক দল, দেখেন আমরা যেই ধরনের সংস্কৃতির মধ্যে এতদিন ছিলাম, আমরা তো এতদিন কথা বলতে পারি নাই। কথা যেহেতু বলতে পারি নাই, এখন আমি আপনার একটা সমালোচনা করতেই পারি, সেই সমালোচনা আপনি সমালোচনার উত্তর দিবেন, কিন্তু সেখানে আসলে হামলার যে সংস্কৃতি আমরা দেখছি, বাংলাদেশের মানুষ আসলে এই সংস্কৃতি আর দেখতে চায়। অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই। আমি গতকালকের প্রসঙ্গ মনিরা শারমিন উল্লেখ করছেন, আমি সেখান থেকে আসতে চাই যে বিএনপি যেভাবে এনসিপির মঞ্চে ভাঙচুর করলো এবং হামলা করলো, আপনারা তো দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের মানে প্রবক্তা হয়ে উঠেছিলেন আপনারা এই দীর্ঘ 15-16 বছর। সেখানে কি আপনাদের কাছে মনে হয় যে এটা খুব একটি গণতান্ত্রিক আচরণ ছিল এনসিপির মঞ্চে হামলা করা? ওকে, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত আসেন যে সংকটের কথা বলা হচ্ছে, আপনার বিষয়বস্তু যে সেই সংকটটা কোন পর্যায়ে আছে। বাংলাদেশ বেসিক্যালি এই সময় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংকটটা রাজনৈতিক সংকট, সেটা আইন শৃঙ্খলাজনিত সংকট, সেটা ব্যবসার সংকট, সেটা বিনিয়োগের সংকট, সেটা কর্মসংস্থান না হওয়ার সংকট, সেটা দারিদ্র্যের সংখ্যা বাড়ছে সেই সংকট, এই নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংকটটাকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে অপ্রয়োজনীয় কথা ও আচরণ দিয়ে, একটা কৃত্রিম সংকট যোগ করা হচ্ছে তার সঙ্গে। এইসব বাস্তবতার যে সংকট আমি বললাম, তার সঙ্গে রাজনৈতিক একটা সংকটকে আরও একটা পক্ষ তাদের অপ্রয়োজনীয় কথা এবং আচরণ দিয়ে সংকটটাকে ঘনীভূত করছে। আপনি দেখেন মনিরা যেটা বলল যে ঐক্য শুধু মুখে মুখে থাকলে হবে না, কাজে আসতে হবে, প্রতিফলন ঘটতে হবে। তো ঐক্যের ভাষা কি এইটা যে নাসির তাকে কক্সবাজার গিয়েই ওইখানে সালাউদ্দিন আহমেদের এলাকায় গিয়ে তাকে শিলং ফেরত, গডফাদার, দখলদার, চাঁদাবাজ এইসব কথা ওইখানে গিয়ে বলতে হবে একজন ব্যক্তিকে নাম উল্লেখ করে? আপনি প্রমাণ থাকলে প্রমাণ দেন, সেটা তো বলার অনেক জায়গা আছে, তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে যান যদি প্রমাণ থাকে। কিন্তু শুধুই রাজনৈতিক বক্তব্য দিয়ে তার এলাকায় গিয়ে তাকে এটা বলতে হবে। ওনাদের নেতা নাহিদ তারেক রহমানকে নিয়ে বলেন যে মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে যে আওয়ামী লীগের আমলে যেই সব হয়েছে সেটার দায় যদি শেখ হাসিনা নিতে হয়, তাহলে ওটা কেন তারেক রহমানের নয়? শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে গুম খুন করিয়েছেন। গণহত্যায় লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশটা এখন প্রকাশ্য, নির্দেশ দিয়ে হত্যা করিয়েছেন। আর তারেক রহমান বিদেশে তার দলের কর্মী লেভেলে তারা সহিংস এবং সন্ত্রাসী ঘটনার মাধ্যমে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুইটার মাত্রা কি এক যে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে তুলনা করতে হবে? ওইটা অবশ্যই জঘন্য, অবশ্যই বিচার দাবি করি আমরা, অবশ্যই দল থেকে তাকে বহিষ্কার করেছে এবং এই ঘটনা আর যাতে ঘটানোর সাহস কেউ না পায় সেই ভূমিকা দলকে নিতে হবে। কিন্তু তারেক রহমানকে শেখ হাসিনার সঙ্গে তুলনা করে যদি আপনি দায়টা চাপান, ওনাদের নেতা হাসনাত তিনি বলছেন যে জনসমর্থন থাকলে দেশে দিল্লিতে পালিয়ে থাকতে হয় না, লন্ডনেও বসে থাকতে হয় না। তো সেই একই কথা, বিএনপির জনসমর্থন না থাকলে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদ যেই দলকে গুম খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে ভাঙার,
তারপরে কিংস পার্টি করেছে, 24-এর ইলেকশনে এক শাহজাহান উমর ছাড়া আর কাউকে ভাগিয়েও নিতে পারে নাই ওইরকম উল্লেখযোগ্য কাউকে। সেই দলটার দেশে জনসমর্থন নাই, দলে বন্ডিং নাই, এটা তো বিশ্বাসযোগ্য না। সুতরাং এ কথা তারেক রহমানকে নিয়ে ওনাদের এখন বলা কি এত জরুরি? এনসিপির কোনো নেতাকে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব বা এই সালাউদ্দিন আহমেদের কথাই বলে, এরা কেউ কি ওনাদের কোনো নেতার নাম উল্লেখ করে কাউকে এরকম কোনো হিউমিলিয়েশন করা এরকম কিছু করেছেন? বক্তব্যের কথা আসলে শান্ত ভাই, এরকম বক্তব্য তো উঠে এসেছে যে আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, অমুক করে দিলে ভেসে যাবে এনসিপি, না না, এই ধরনের বক্তব্য তো এসেছে। সেইটা গতকালকে যদি ফজলুর রহমানের কথা বলি, আমি বলি আপনাকে, এই কথা যেই লেভেল থেকে এসছে এবং তাদেরকে দল থেকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে পর্যন্ত যে এরকম ভাষা রাজনীতিতে যাতে ব্যবহার না করে, তো তাদের সতর্ক করা, দল তো এটাকে ওন করে নাই। এখন দলের এত বড় দলে আমি বলছি যে এনসিপি বিএনপির, আমি যাদের নাম বললাম, এনসিপির দিক থেকেও তাদের কর্মীদের মধ্যে অনেক সময় রাজনৈতিক বক্তব্য আসে, সেটা অনেক সময় অগ্রহণযোগ্য হয়ে পড়ে, কিন্তু ওনাদের দলের টপ লিডারশিপ যারা, আমি বিএনপির যে টপ লিডারশিপের যে তালিকাটা আপনার সামনে উপস্থাপন করলাম, ওনাদের দলের টপ লিডারশিপ তো নাহি। তাদের দলের টপ লিডারশিপে আছে হাসনাত, সার্জিস, নাসির পাটোয়ারি। তাদের ভাষাটা সরাসরি ব্যক্তিকে আক্রমণ করে। ভাইস চেয়ারম্যানকে কি আমরা টপ লিডার হিসেবে দেখব না? আমরা দুদু সাহেব তো ভাইস চেয়ারম্যান, না একটা ভাইস চেয়ারম্যান তো এখানে বহু সংখ্যক, তারপরও সেটা অনাকাঙ্ক্ষিত, সেটা দল ওন করে নাই, দলের শীর্ষ লেভেল থেকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে চিঠি দিয়ে। এনসিপি সেই সতর্কতা করুক। আর একটা জিনিস আমি একটু বলি, যেটা বলা হচ্ছে, ধরেন গোপালগঞ্জ 16 জুলাই গত বছর আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনকে হত্যা করেছে এবং ওইটাই হচ্ছে ওই গণঅভ্যুত্থানের প্রথম স্ফুলিঙ্গ তৈরি করা। তার আগের দিন 14 তারিখে বেসিক্যালি রাজাকারের নাতিপুতি বলা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, ছাত্রীদের উপরে হামলা ছাত্রলীগ এবং পুলিশের, এবং তার প্রতিবাদ। কিন্তু মূলত হত্যাকাণ্ডের দিকে যাওয়ার ঘটনাটা 16 জুলাই ঘটিয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। সেই দিনে এনসিপি গোপালগঞ্জেই তাদের প্রোগ্রাম ওই ডেট উল্লেখ করে করতে হবে এবং সেখানে গিয়ে তাদের মুজিববাদ মুর্দাবাদ বলে আসতে হবে, এইটা অপরিকল্পিত হয়েছে কিনা সেটা তাদেরকেই ভাবতে হবে। তাদের জন্য সারা বাংলাদেশের তারা, এই যে ঢাকায় তাদের লোক সংখ্যা কম হচ্ছিল তাদের প্রোগ্রামে, ঢাকার বাইরে পদযাত্রায় কিন্তু লোক সংখ্যা বাড়ছে আস্তে আস্তে, তারা তাদের কর্মসূচিতে আরেকটু ম্যাচুরিটির পরিচয় দিত, লোক সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি বুঝে আস্তে আস্তে তারা এগুবে। সেখানে 16 তারিখ ধরে ওইখানে গোপালগঞ্জে যাওয়াটা তাদের এই যে একটা পরিকল্পনার অংশ, যে ওইখানে যাবে, পুলিশ ওইখানে তাদের কত পাহারা দিবে, ওইখানে তো তাদের সঙ্গে পুলিশ ছিল, পরে বিজিবি আসছে, তারপর সেনাবাহিনী আসছে, তাদের নিরাপত্তা দিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপদ বাক্সের মধ্যে ঢুকিয়ে যানসহ আসতে সাহায্য করেছে। তাহলে আর কি করবে তারা সব করেছে। তারা অপরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে অথবা অপরিকল্পিত, আমার ধারণা তারা ওই বিশেষ তারিখটাকে বেছে নিয়েছে, তারা চায়। এবং কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে এই যে গালিগালাজ করা, এর উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিপক্ষকে নিয়ে বিভিন্নভাবে এইরকম এনার্কি তৈরি করে কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটিকে ইনভাইট করে তারা আলোচনায় থাকতে চায়, তারা ভিকটিম রোল প্লে করতে চায়। এই ভিকটিম রোল প্লের রাজনীতি এবং আলোচনায় থাকার রাজনীতি, এবং এর মাধ্যমে বলবে যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি ভালো নয়, আইন শৃঙ্খলার নির্বাচনের পরিবেশটাই নির্বাচন, তাদের মূল টার্গেট হচ্ছে ভিকটিম রোল প্লে করা এবং নির্বাচন পেছানোর জন্য নানান ফন্দি ফিকির তৈরি করা। এখন এটা তো মানুষ বোঝে, মানুষ এখন বোকা না। এই যে আপনি বললেন সোয়াত তাদের পাহারা দিচ্ছে, পাহারা না চাইলে তারা বলুক যে আমাদের পুলিশ সোয়াত কারো পাহারা দরকার নাই, এনসিপি রাজনৈতিকভাবে না এখন বলুক, এর পরেরটাই বলুক যে আমরা যেখানে যাব কোনো পুলিশ পাহারা আমাদের দরকার নাই, এনসিপি জনগণের না দল থেকে সিদ্ধান্ত দেখ, পুলিশকে না করে দেখ, সরকার কি তাদের সরকার তাদের ইয়া নাকি মামাবাড়ি নাকি যে ভাগ্নেদেরকে রক্ষার জন্য অযাচিতভাবে এটা করবে? সরকার তাদের সর্বতোভাবে পেট্রোনাইজ করছে, সবকিছু থেকে তাদের পক্ষে সরকারের সুর, তাদের সুর মেলে যাচ্ছে। সেইখানে শুরু থেকেই সেইখানে তারা
না চাইলে, তারা নিষেধ করলে তাদের দলের তরফ থেকে এখানে টক শোতে না, দলের তরফ থেকে স্টেটমেন্ট করে বলা হোক যে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের দল হিসেবে আমরা যাব, আমাদের জন্য কোনো পুলিশি প্রোটেকশন দরকার নাই। ইফ দে হ্যাভ দ্য গার্ডস দে ক্যান ডু ইট। জি, আমি আবার কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথাও গেলে ভাই পুলিশ প্রোটেকশন পান, তাহলে না করেন কেন? যে আমরা পান কিনা নাকি উনি চান, নাকি উনি চান ওনার নিরাপত্তার যেটা সেটা তো দিবে, তাহলে সেইটা আমরা চাই না, আমরা আলাদা করে চাই না। অনিবন্ধিত দল আমরা আলাদা করে চাই না, নিবন্ধনই পায়নি তারা। জি, তারা নিবন্ধিত মার্কা পাওয়া কোনো রাজনৈতিক দলই না। তাদেরকে যদি এখনো পর্যন্ত অস্বীকার করা হয় যে তারা এখানে এনলিস্টেড কোনো দলই না। মনিরাকে প্রশ্ন করেছে, আপনি শান্ত ভাই অনেকগুলো অভিযোগ করলে, একটা হচ্ছে আপনারা ওই দিন 16 জুলাই আসলে গোপালগঞ্জের সমাবেশটা কতটা ম্যাচুরিটি পরিচয় দিয়েছেন সে প্রশ্ন হচ্ছে শান্ত ভাই, প্লাস আপনারা আসলে জায়গায় জায়গায় গিয়ে উদ্দেশ্য প্রণোদিত বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা ভিকটিম রোল প্লে করতে চান কিনা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান কিনা, সেটা উত্তর। আচ্ছা, আমি বলি সালাউদ্দিন আহমেদকে নিয়ে নাসির যা বলছে তার প্রমাণ তাকে দিতে হবে। বিএনপি তো অনেক ভদ্র দল বলে ওইখানের কর্মীরা একটু উত্তেজনা দেখিয়েছে, দল থেকে তোর বিরুদ্ধে মামলা করা উচিত, গণতান্ত্রিকভাবে জবাব চাওয়া উচিত, যেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ তো তার করার দায় নাই, প্রমাণ জনগণ করবে। কেন সে অভিযোগ করছে দায় তার হবে না? প্রমাণ জনগণ করবে, এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। কক্সবাজারের ঘেরগুলা কার দখলে, এটা একটু খোঁজ নিয়ে দেখেন। বাজারগুলা কার দখলে একটু আপনি খোঁজ নিয়ে দেখেন। প্রথমত ভাইয়ের হচ্ছে প্রথম যেটা উনি বলছেন সেটা হচ্ছে আমরা 16ই জুলাই কেন আসলে গোপালগঞ্জ গেলাম, কেন 16ই জুলাই কি গোপালগঞ্জ যাওয়া নিষেধ নাকি অন্য যে কোনো জায়গাতেই, মানে গোপালগঞ্জ যাওয়া কি নিষেধ কিনা? গোপালগঞ্জ কেন আপনারা আলাদাভাবে দেখছেন? আমাদের কাছে তো অন্যান্য 64টা জেলার মতোই গোপালগঞ্জ একটি জেলা, এবং সেইখানে হচ্ছে আমরা দেখেন আমরা গোপালগঞ্জ বা বগুড়ার রাজনীতি করতে চাই না। বাংলাদেশে এই ধরনের রাজনীতি আমরা বহু বছর দেখেছি। আমরা গোপালগঞ্জের মানুষকে আপনি সেদিনকার যদি নাহিদ ইসলামের বক্তব্য যদি খেয়াল করে দেখেন, আমরা গোপালগঞ্জের মানুষকে কিন্তু আমরা ডিজোন করি নাই। আমরা বলছি যে আমাদের প্রতিবাদ হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা হামলা করছে হামলাকারীর বিরুদ্ধে। কিন্তু কেন গোপালগঞ্জের মানুষের অধিকার নিয়ে আমি কথা বলবো না? অবশ্যই গোপালগঞ্জের মানুষের অধিকার নিয়ে তো সকল রাজনৈতিক দল কথা বলবে। আমরা দেখেছি একটা রেজিমে বগুড়ার লোকজন হচ্ছে যেভাবে করে আসলে মানে কি বলবো, রাজনৈতিক মানচিত্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার এখন যদি এরকম গোপালগঞ্জ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা আমরা চাই না। আমাদের রাজনীতি সবার জন্য, সাধারণ জনগণের জন্য। সেখানে গোপালগঞ্জকে আমরা ডিজাইন করতে চাই না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা ডিজাইন করতে চাই না। এবং সেখানে 16 তারিখ হোক বা যে কোনো তারিখটা আসলে গুরুত্বপূর্ণ না। গোপালগঞ্জ এটা এমনও না যে আসলে গোপালগঞ্জ আমরা খুব চিন্তা ভাবনা করে 16 তারিখে ফেলেছি, বিষয়টা এরকম না। আরেকটা দেখেন, আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখেন সত্যবালাতে, আমি এটা অলরেডি বললাম যে সত্যবালাতে তো অসুবিধা নাই। আমরা যখন দেখেছি যে গত 15 বছরে শেখ হাসিনাকে যেভাবে একটা কাল্ট তৈরি করা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না, শেখ মুজিবকে নিয়ে কিছু বলা যাবে না, মুজিববাদ মুর্দাবাদ বললে কেন অসুবিধা হয়? এটা তো একটা বাদ। আমরা বলছি মুজিববাদ, মুজিবের যেই অথরিটেরিয়ান যেই তার বিষয়টা, সেটার প্রতিবাদ জানাই। কিন্তু সেই জায়গাতে কেন আমাদের আবার সেই কাল্টের একটা রাজনীতি আমরা ফিরে আনতে চাই? এখানে আপনাদের যদি মনে হয় যে নাহিদ ইসলামকে নিয়ে আপনাদের কোনো সমালোচনা আপনারা করতে পারেন, and he will be very welcoming. সো এইখানে আসলে আমরা সেই কাল্টের রাজনীতি আর করতে চাই না। এবং এখানে আপনার যদি নাসিরকে নিয়ে কোনো যৌক্তিক বক্তব্য থাকে, নাসিরকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, এবং বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সময় কিন্তু আমরা এই ধরনের অভিযোগ কিন্তু পেয়েছি। আমরা সার্জিসের ব্যাপারে অভিযোগ কিন্তু ওপেনলি কথা বলতে পেরেছি। কেন সালাউদ্দিন ভাইকে নিয়ে কোনো অভিযোগ করা যাবে না বা কথা বলা যাবে না? আর দেখেন আরেকটা ব্যাপার, সাধারণ মানুষের সাথে আসলে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার রাজনীতি আপনারা করেন। সালাউদ্দিন ভাইয়ের একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে ওনাদের তো বক্তব্যের মধ্যেও ডিসক্রিপেন্সি আছে। ওনারা এই যে ঐক্যের, আমি যদি বলি যে তর্কের খাতিরে যে বিএনপি ঐক্য চায়, এবং আমরা আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছি। দেখেন ওনারা বিভ্রান্তিমূলক আসলে বক্তব্য ছড়াচ্ছেন। সেটা হচ্ছে সালাউদ্দিন ভাই বললেন যে পিআর বুঝি না, পিআর খায় না মাথায় দেয়। এবং উনি বলছেন যে মানে উনি জনগণকে স্বাভাবিকভাবে এতভাবে করে বিভ্রান্তিমূলক একটা কথা বলেছেন যে আজকে আমি যদি পিআর সিস্টেমে অমুককে যদি এখানে ভোট দেই, তমুকের কাছে নির্বাচিত হবে তমুক। এটা তো পিআর সিস্টেম না। উনি যেভাবে করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন, এটা তো আসলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ না। একটু বুঝিয়ে বলেন তো। পিআর আমরা উচ্চকক্ষে পিআর চেয়েছি, নিম্নকক্ষে অবশ্যই নিম্নকক্ষ নিয়ে আমরা চাইনি। আপনারা শুধু অনেকেই চেয়েছেন না নিম্নকক্ষে নিয়ে বলেছেন যে ভোট দিবেন একজনকে নির্বাচিত হবে। মনিরা, আমি আরেকটা বিষয়, মানে শান্ত ভাই যেটা বলছিলেন যে আসলে অনেকে আপনাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার কারণে
বিপদের মুখে পড়ছেন, নাহিদ বলছে আপনার ডিফিকাল্টির মধ্যে আছে। সার্জিস আলম বান্দরবনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তারপরে তাকে সেখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে এবং তিনি ক্ষমাও চেয়েছেন। আপনারা দেখি আসলে এটা ক্ষমা চাওয়া ভালো, এটা ভালো, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ভালো। এটাই একটা ব্যাপার। দেখেন আমাদের আমরা নতুন রাজনৈতিক দল, আমরা ভুল করি, আমরা শিখি, প্রতিনিয়ত শিখি, এবং এই যে ভুল স্বীকার করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই। এবং ভুল স্বীকার করার অর্থ হচ্ছে আপনি আপনার ভুলের মধ্যে থাকতে চান না, আপনি ঠিকের দিকে যেতে চান। সেটা ঠিকই আছে, সেটা একদমই ঠিক আছে, কিন্তু আপনারা আসলে বক্তব্যের জন্য কি আসলে অনেক জায়গায় বিপদের মধ্যে পড়ছেন কিনা, বিপাকের মধ্যে পড়ছেন? স্বাভাবিকভাবেই আজকের যে ঘটনাটা, সার্জিস আলম তো তার পক্ষ থেকে সে কথাটা বলেছে। এখন বক্তব্যের মধ্যে ভুল ভাল তো থাকতেই পারে, এবং এই জায়গায় তো হচ্ছে এমন না যে আমরা তো মানে বিএনপির পক্ষ থেকে আসলে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থেকেও যে ধরনের বক্তব্য শুনি সেগুলো তো আসলে খুব একদম সহি বা শোভন কিছু না। কিন্তু আমি আরেকটা বক্তব্য আসলে সেটাও উচ্চারণ করতে পারবো না। হাসাদ আব্দুল্লাহ একটি বক্তব্যে বলেছেন, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইন্টেলেকচুয়াল সামথিং একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, এবং রহিমুল আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি সেটা নিয়ে প্রতিবাদ করেছেন। তো অর্থাৎ বক্তব্যগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা আরো ভাববেন। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি শান্ত ভাই, সেটা হলো যে ইসলামী আন্দোলন বলেছে যে এই কক্সবাজারে হামলা করার মাধ্যমে, এনসিপি মঞ্চে হামলা করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদেরই আসলে আবার পুনর্মঞ্চায়ন করেছে বিএনপি। এরকম অভিযোগ তো আপনাদের মধ্যে আছে, এবং আসলে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড, সেখানে বিএনপির, যদিও তারেক রহমান বলছেন প্রধান উপদেষ্টাকে এরকম হত্যাকাণ্ডগুলো সামাল দিতে, কিন্তু এখানে তো বিএনপি দল হিসেবে যদি বেসামাল হয়ে পড়ে, সেখানে আসলে সরকার কতটুকু করতে পারে? না, ডেফিনেটলি শোনেন, কক্সবাজারে সালাউদ্দিন আহমেদকে নিয়ে অপ্রয়োজনীয় কিছুই কথা বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। নাসির এটা করেছে, নাসির এর আগে ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও অসভ্য স্ট্যাটাস দিয়ে পরে সেটা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছে। সুতরাং এটা ভেবে চিন্তে করলে এনসিপির জন্যই ভালো, কিন্তু তার পাল্টা হিসেবে বিএনপির আবার আক্রমণ করতে হবে, এটা গণতান্ত্রিক আচরণ না। এইটাও আমাদের বুঝতে হবে যে কথার জবাব কথা দিয়ে দেন, লেখার জবাব লেখা দিয়ে দেন, রাজনীতির জবাব রাজনীতি দিয়ে দেন। এই কখনোই কথার জবাব বা লেখার জবাব বা রাজনীতির জবাবে যখন শক্তি প্রয়োগ করা হবে এবং সহিংসতা হবে, সেটা সভ্যপন্থা না। এইটা বিএনপি তার শীর্ষ পর্যায় থেকে সেটা থামানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি এত বড় একটা দল, এবং এখানে চেইন অফ কমান্ডটা আপনার ক্যাডার ভিত্তিক দলের মতো না, ধর্মভিত্তিক দলের মতো না। তাদের এখনো অনেক কিছু ব্যত্যয় দলের মধ্যে আছে, এবং সেটা কিন্তু দল মেনেও নিচ্ছে। দল যদি তাদের এই ত্রুটিটা মেনে না নিত, অ্যাড্রেস না করতো, তাহলে তো এই 10 মাসে 9,000-এর বেশি মানুষকে বহিষ্কার করতো না। এই বহিষ্কারের মাধ্যমে বিএনপি কিন্তু দলগতভাবে মেনে নিচ্ছে যে তাদের দলের অনেক নেতাকর্মী অগণতান্ত্রিক এবং দলের কাছে গ্রহণযোগ্য নয়, এরকম কাজ করছে। সেটা ঠিক আছে, আমরা যেমন শুরু থেকে দেখছিলাম, যেমন চাঁদাবাজির অভিযোগে বিএনপির কোনো বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী গ্রেফতার হলে সেখানে থানা হামলা করে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়, এবং এই ঘটনাটা বিএনপির এটা ঘটেনি। আমি বলি এক জায়গায় বুধবারও ঘটেছে। আমি বলি যেখানে এই ঘটনা ঘটেছে, আমি আপনাকে উদাহরণ দিই, নীলক্ষেতে এই নিউ মার্কেট থানায় ছাত্র দলের নেতাকে ধরা হলো, সেটা নিয়ে ছাত্র দলের অন্য নেতারাও এখানে তাদের সঙ্গে পুলিশের সঙ্গে একটা মানে অনাকাঙ্ক্ষিত পজিশনে লিপ্ত হয়েছিল। সেটার জন্য যারা লিপ্ত হয়েছে তাদেরকেও দল বহিষ্কার করেছে। সুতরাং যেখানে যেখানে এরকম অভিযোগ উঠেছে, বরং দল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যারা মানে ল অ্যান্ড অর্ডার পরিপন্থী কাজ করবে, সেটা দলের যেই হোক তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা নেয়। দল তার জন্য আমব্রেলা হয়ে দাঁড়াবে না। সুতরাং কেউ যেখানেই যে করছে তারাও কিন্তু ছাড় পায়নি, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার অর্থ হলো গিয়ে তার মাথার উপর থেকে দলের আমব্রেলাটা সরিয়ে নেওয়া। সরিয়ে নিলে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে আইনের আওতায় আনা। আইনের আওতায় আনলে দল যদি আবার বিএনপি দলগতভাবে তার পক্ষে দাঁড়ায়, তখন আমাদের বলার সুযোগ তৈরি হবে যে তোমরা তো বলেছো যে আমরা বহিষ্কার করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেক, ব্যবস্থা নিলে আবার বাধা কেন আসছে। সুতরাং সেটা কিন্তু বিএনপি এখন ওই পজিশনে নাই। এই দলটি প্রতিষ্ঠার পর থেকে টোটাল এ দলের যত লোককে বহিষ্কার করা হয়েছে তার থেকে বেশি সংখ্যক বহিষ্কার করা হয়েছে গত 10 মাসে। অথচ ফিল্ডে এখন যে রাজনীতির আবার ফিরে আসছে, সেখানে কিন্তু সেই রাস্তার প্রতিযোগিতার রাজনীতি কিন্তু আবার ফিরে আসছে। যেই নেতাকর্মীদেরকে তারা বহিষ্কার করছে তাদের কিন্তু আবার রাস্তায় শক্তি প্রদর্শনে কিন্তু তাদের সক্ষমতা
ক্ষমতা বেশি, সেই বেশি বলেই তারা ওই লাইনে গেছে। সুতরাং তাদেরকে দলে রাখলে কিন্তু অন্যদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য এরা কিন্তু বড় শক্তি, যদিও এটা অসভ্য তা, কিন্তু সেই শক্তিকে বিএনপি তো ব্যবহার করতে চায় না বলেই বহিষ্কার করছে। সুতরাং বিএনপি যে একটা পরিশীলিত রাজনীতির চেষ্টাটা করছে, আপনি সেই চেষ্টাটাকে ওয়েলকাম করবেন, এনকারেজ করবেন এবং বলবেন যে এটার প্রয়োগ আমরা আরো চাই, এই প্রেশার আমরা দিতে থাকি। কিন্তু 1 বছরও হয়ে গেছে, মানে আওয়ামী লীগ সরকার তো গেছে 1 বছর হয়ে গেছে, এর মধ্যেও তো আমরা বিএনপির যে অপরাধের হার বিএনপি নেতা কর্মীদের সেটা তো কমার দিকে আমরা দেখছি না। না, কমার দিকে কেন নাই? অবশ্যই আমি যেটা বলছিলাম যে লালমনিরহাটের পাটগ্রামে, আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবেন, লালমনিরহাটের পাটগ্রামে একটি থানাকে একদম ঘেরাও করে বিএনপি নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, এই জুলাই 2 তারিখের ঘটনা। হ্যাঁ, ছাড়িয়ে নেওয়ার জন্য করেছে। তাকে কি ছাড়িয়ে নিয়েছে? যারা নিয়েছে তাদের সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে দল তাদের পক্ষে দাঁড়াচ্ছে, ওইটার পক্ষে দল একটা বক্তব্য কোনো নেতা দিয়েছে ওটার সাফাই গিয়ে, বরং আপনি অন্যদিকে দেখেন, বিএনপি চাঁদা নেয় তাই চাঁদাবাজি করে, আর এনসিপি ডোনেশন নেয় তাই ডোনেবাজি করে। এই ডোনেবাজ নেতা, তার বিরুদ্ধে যে এরকম একটা প্রত্যক্ষ অভিযোগ আসলো এক মহিলার, সেটা নিয়ে কি এনসিপি কোনো তদন্ত করেছে? তাদের দলীয় স্পষ্ট করবেন। সার্জিস আলমের বিরুদ্ধে আসছে, বড় ভাই ছোট ভাইরে পাঠায় 10 লাখ নেওয়ার কথা বলে তিনি 7 লাখ দেন, তখন ছোট ভাই বলে যে বড় ভাই বলছে 10 লাখ দিবেন, তার আগে 48 লাখ টাকা দিবে বলে দিয়েছে বলে ওই মহিলা ক্লেম করেছে। তাহলে ওনারা ডোনেশন নিয়েছেন, 48 লাখ নেন নাই বলে অস্বীকার করছেন, তাহলে কত নিয়েছেন? এবং সেই টাকাটা উনি নেওয়ার আগে কি দেখেছেন যে এটা ওনার বৈধ টাকা কিনা নাকি কালো টাকা, নাকি ওনার কাছে আবার ওয়ালটনের নাম্বার চায়, আবার কোন গ্রুপের নাম্বার চায়, মানে বড় দল চালাতে অনেক ফান্ড লাগে। তাহলে এই যে ডোনেশনের নামে যে চাঁদাবাজিটা, তা ডোনেশন তাদেরকে দিতে আসে কেন? তাদের দিয়ে কেন ফোন করিয়ে ওই যে সরকারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সিটিং দেওয়ার ব্যবস্থা চায়? কারণ হচ্ছে তারা তদবিরবাজিতে নামবে, তদবিরবাজের বিনিময়ে ডোনেশনবাজি করবে, যেটা হইল গিয়ে এখন ট্রোল করে অনেকে বলে যে বিএনপি করলে ওরা বলেন চাঁদাবাজি, আর হচ্ছে জামাত হলে হাদিয়া, আর এনসিপি হলে ডোনেশন। মনির সামনে উত্তর দিবেন নিশ্চয়ই। আচ্ছা, বিএনপি কিভাবে চলে? বিএনপি চাঁদাবাজির টাকায় চলে? তাহলে বিএনপি নিজস্ব ফান্ড, বড় দল, অনেক বড় দল কিভাবে চলে ভাই? অনেক বড় ফান্ড তাদের নিজস্ব। কত বড়? নিজস্ব কোথা থেকে, মানে সোর্স? তাদের নিজস্ব পার্টি ফান্ড, তাদের সদস্য চাঁদা। পার্টি ফান্ড, সদস্য চাঁদা। বিএনপি সদস্য সংখ্যা সম্পর্কে ধারণা আছে আপনার? হ্যাঁ, আমার ধারণা আছে। কত সদস্য? আমার ধারণা আছে। আপনি শুধু বলেন যে চাঁদাবাজি টাকা চলে না। করে দিলে আপনি শুনেন, আপনাদের বিএনপির এটাও আমরা দেখেছি, চাঁদাবাজি মানে ওই যে বলে না যে চাঁদাবাজি করে ধরা পড়লে গ্রেফতার, আর চাঁদাবাজি করলে হচ্ছে সেটা পুরস্কার, মানে ধরা না পড়লে আর কি। এটা এইভাবে করে বিএনপি। আপনারা তো একটা তদন্তও করলেন। শুনেন, আমি বলি ঘটনাটা আমি বলি, তদন্ত করে আপনার নেতা যে নির্দোষ এটা আমরা দেখতে চাই। শুনেন, নেতা নির্দোষ কি আপনি অভিযোগ করছেন? আপনি প্রমাণ কি প্রমাণ দিয়েছেন? আমরা আমাদের তদন্ত করা আছে। শুনেন, অভিযোগ আসলে তদন্ত করবেন না? অভিযোগ আসছে তো আপনি এমন ভাবে যদি অভিযোগটা কোনো উপস্থাপন করেন যেটা একদম মনে হচ্ছে যে একেবারে আপনি প্রমাণ সহ আছে, আপনার কাছে তো কোনো প্রমাণ নাই। আমি বলছি ডোনেশনের কথা বলেন। হ্যাঁ, আমরা তদন্ত করেছি। উনি তো সাময়িকভাবে এখন সাময়িকভাবে তো উনি এখন আসছে না কোথাও, বহিষ্কার আসছে না। কে বহিষ্কার করেছেন? সাময়িকভাবে তো ওনাকে স্ট্যান্ড বাই, উনি সাময়িকভাবে স্ট্যান্ড বাই আছে। শুনেন, এখন আমি বলি ডোনেশনের কথাটা শুনেন, কার্যক্রম থেকে ওকে আপাতত স্থগিত করেন। হ্যাঁ, এখন আমাদের তদন্তের রিপোর্ট আমরা দিচ্ছি। আপনাদের তদন্তের রিপোর্ট কতগুলো আমি চাবো, আপনি কতগুলো দিতে পারবেন? ঠিক আছে, আমি শেষ করি। আমি বলি ডোনেশনের কথা, তো ডোনেশন থেকে শুরু করি, একটা করে উত্তর দিই। উত্তর তো আমার কাছে আছে। সেটা হচ্ছে, দেখেন, ডোনেশনের বিষয় হচ্ছে যখন আপনি যদি একটা কোনো অসৎ উদ্দেশ্যে, আপনি বলছেন যে আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন আপনি ডোনেশন দিবেন। আমাদের একটা ফাইন্যান্সিয়াল পলিসি আছে। সেই ফাইন্যান্সিয়াল পলিসিতে আমাদের স্পষ্ট করে লেখা আছে যে আমরা আসলে কার থেকে ডোনেশন নিতে পারবো। আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন, আমরা বড় যেটা অলিগার্ক, বড় কোম্পানি, ভাই বললেন ভাইয়ের কাছে কোনো এভিডেন্স নাই যে বসুন্ধরা গ্রুপের সাথে আমরা বসতে চেয়েছি, দ্যাট ইজ নো এভিডেন্স, আই ক্যান বেট অন ইয়ার, সেখানে কোনো এভিডেন্স নাই। ওনারা হচ্ছে এমন ভাবে বলেন যে আমরা মনে হয় বসছি, এবং এগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আমরা বলেছি যে কর্পোরেট অনুদান আমরা নিতে পারবো, এবং আমরা তাদের সাথে তাদের হচ্ছে অবশ্যই কোনো সুবিধার বিনিময়ে দিতে পারবো না। এই ঘটনাটা ঘটেছে তখনই
তখনই যখন ওই নারী একটা অনৈতিক সুবিধা নিতে চেয়েছে এবং আমাদের নেতার সাথে বসতে চেয়েছে, আমরা বলেছি আমরা কোনো সুবিধা দিতে পারবো না। আপনি যদি এনসিপিকে ডোনেট করার জন্য আমাদের কিন্তু একটা পুরো আমরা ওয়েবসাইট করেছি, সেই ওয়েবসাইটে কত টাকা কোথা থেকে, বাংলাদেশের কোন অঞ্চল থেকে, কোন জেলা থেকে কত টাকা পাঠানো হচ্ছে, সবকিছু এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু দ্য পিপল। সুতরাং সেই জায়গায় ওই মহিলার টাকা সবাই তো ক্যাশে দিয়ে, সবাই তো জানার জন্য, না ওই মহিলাটা তো ওইখানে থাকবে না ভাই, ওইটা তো ওয়েবসাইটে যারা আমাদের বিকাশে, আপনি আমাদের ডোনেট করতে যদি চান আপনি আমাদের বিকাশে টাকা দিয়েন, আপনি যদি এনসিপি কে ডোনেট করতে চান, এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী, ওনার রেকর্ডটা আমরা 6 মাস পরে যখন আসলে আমাদের সিএ ফার্ম দিয়ে আমরা থার্ড পার্টি দিয়ে যখন আমরা আয় ব্যয়ের হিসাব দিব এবং সেটা আমরা প্রেস কনফারেন্স করে মানুষের কাছে দিব, সেখানে ওনার এই ডোনেশনটা থাকবে। নো প্রবলেম। বললেন আপনারা কম বলছেন, তা আমাদের জানার আগ্রহ আছে। এখন আপনি যদি আমাদের কাছে রসিদ আছে উনি যেটা দিয়েছেন এবং আপনি ডিসক্লোজ করে দেন যে এই যে রসিদ আছে এত টাকা দিয়েছে, অবশ্যই আমরা ডিসক্লোজ করব। আমরা কি এখন মানে আমাদের যে আগ্রহ এটা নিবৃত্ত করবেন না জনগণের আগ্রহ। ভাই আপনি যদি 1 লাখ টাকা আমাকে দিয়ে বলেন যে আপনাকে 10 লাখ টাকা দিছি, এখন আমি কি এম আই লায়াবল টু টক টু ইউ যে ঠিক আছে আপনাকে ওই রসিদটা আমরা এখনই দেখাতে হবে? আমরা 6 মাস পর অডিট করব এবং আমাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা আমরা জনগণের সামনে প্রকাশ করব। জনগণ আপনাদের ভুল বুঝছে, সেই ভুল বোঝা থেকে সরানোর জন্য আপনার স্টেটমেন্টটা দেওয়া উচিত যে 48 লাখ টাকা আমরা 11 লাখ টাকা নিয়েছি বা আমরা 16 লাখ টাকা নিয়েছি। এটা আমাদের কিন্তু ফেসবুকের মাধ্যমে, এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে কিন্তু অলরেডি ক্লিয়ার করে ফেলেছি এবং আমাদের যখন আমরা যখন প্রেস কনফারেন্স করে আমাদের দল থেকে করতে হবে না, তো আমাদের তো হবে না। অভিযোগ দলের বিরুদ্ধে না, অভিযোগ যখন ব্যক্তির বিরুদ্ধে, সেই ব্যক্তি ক্লিয়ার করেছে। বলছে আপনাদের যাতে মানুষ ভুল না বোঝে, একটু ক্লিয়ার করে দেন যে ভাই 48 লাখ টাকা ওই মোড়ের থেকে মহিলা থেকে নিয়ে ঘটনা হচ্ছে যে আমি তো একজন করে এটা ব্যাখ্যা দিতে যাব না। আমি শান্ত ভাই একটু মনে রাখি, একজন করে আমি ব্যাখ্যা দিতে যাব না। এখন আমাদের যে পলিসি মোতাবেক আমাদের যারা ফান্ড করতে চায়, সেখানে হচ্ছে যারা যদি ব্যক্তি আপনি ফান্ড করতে চান আপনি ক্যাশে দিতে পারেন, সেখানে আমরা একটা রসিদ দিব এবং যদি আপনি আমাদের বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে করতে চান সেটা তো আমাদের ওয়েবসাইটে ভিজিবল। সুতরাং এখানে ডোনেশন নেওয়া তো হারাম না, হারাম ডোনেশন তো অবশ্যই, একটা ডোনেশন না হলে মানুষের টাকায়, আমরা বলেছি যে জনতার দল জনতার টাকায় চলবে, আমরা ডোনেশন নেই। এখন ডোনেশন কি আপনি ডোনেশন নেওয়া যেহেতু হারাম না, বাংলাদেশের সব রাজনৈতিক দল ডোনেশন নেয়, এখন আমরা তো চাঁদাবাজি করতে নামবো না, চাঁদাবাজি করতে নামবো? আমরা তো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আমাদের চাঁদাবাজ নাই আমাদের দলের মধ্যে। সুতরাং সেই জায়গায় আমরা ডোনেশন নিব এবং আমরা বলেছি যে কর্পোরেট অনুদান আমাদের দিতে পারবেন এবং ব্যক্তিও আমাদের ডোনেট করতে পারবে। সুতরাং এইখানে যে ডিসক্রিপেন্সির কথা ভাই বললেন সেটা হচ্ছে যখন, তবে আমরা বলছি যে কোনো অনৈতিক সুবিধা দিয়ে আমরা এই ডোনেশনটা করতে পারবো না। এখানে তো দেখেন অনেকেই আমাদের উপরে কিন্তু নাখোশ, এই কারণে অনেকেই নিজেদের, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলের নেতা মানেই তারা আসলে একটা অনৈতিক সুবিধা নিয়ে যায়। যেমন আমি গত সপ্তাহের ঘটনা, একজন এসছে, সে বিল দিতে পারছে না তার বাসায়, মানে মানুষের সাইকোলজি আপনি চিন্তা করেন যে আমাদের অভ্যাসটাই এরকম হয়ে গেছে, তার বাসায় বিল দিতে পারছে না, গ্যাসের বিল দেয়নি, সেই বিল জমা হয়ে তার বাসার হচ্ছে গ্যাসের লাইনটা কেটে দিয়েছে। এখন তারা আমাদের কাছে এসছে যে আমরা যাতে একটু বলে দিই। আমি তখন বললাম যে ভাই এটা কি আমার দায়িত্ব? আপনি বিল দিতে পারেন নাই, আপনার হচ্ছে গ্যাসের লাইন কেটে দিচ্ছে, সেটার জন্য কি এখন আমি বলে দিব? বলে কি যে হ্যাঁ এরকম রাজনৈতিক দলগুলো এরকমই করে, তাহলে আপনি কি রাজনীতি করেন? বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব হচ্ছে রাজনৈতিক দলের ব্যাপারে এরকম। সুতরাং সেই জায়গা থেকে আমরা যখন নতুন করে চিন্তা করছি, আমরা ডোনেশন সাধারণ মানুষের কাছ থেকে আমরা ডোনেশন নিব না, সাধারণ মানুষ আমাদের এমনি ডোনেশন দেয়। অসংখ্য ধন্যবাদ মুনিরা শারমিন। আমি শেষ প্রশ্ন শান্ত ভাই আপনাকে করতে চাই, আপনার হাতে 1.5-2 মিনিট সময় আছে। সেটা হলো যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়ে আসলে এনসিপি, জামায়াত সহ গণসংহতি আন্দোলন বেশিরভাগ দলই আসলে একমত হয়েছে, শুধুমাত্র বিএনপির একটু এখানে ভিন্ন মত আছে। আসলে কেন বিএনপির ভিন্ন মত আছে? কারণ বিএনপির যে রাজনৈতিক দীর্ঘদিনের রাজনৈতিক কালচার, সেই কালচারটা আমরা জানি, তাতে এই দল মনে করে যে দলের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য এখনো তারা একক নেতৃত্বকে পথ চুজ করছে। এইটা যদি গণতান্ত্রিকভাবে দল চুজ করে তাহলে সেই গণতান্ত্রিক অধিকারও তো দলের থাকা উচিত যে এই দলকেই দায়িত্ব দেন আপনি, তাদের নেতা কোন পদে কয় পদে তারা নির্ধারণ করবে। যদি সেটা জনগণ ভালোভাবে না নেয় তাহলে জনগণ রায়ের মাধ্যমে তাদের সেটা জবাব দিয়ে দিবে। একই ব্যক্তি যদি লাগাতার দলের প্রধান থাকে, প্রধানমন্ত্রী, তাহলে তো গণতন্ত্র থাকে না। লাগাতার না, 2 বারের বেশি থাকতে পারবে না। ওইটা তো এখন মোটামুটি দলের প্রধান যদি লাগাতার থাকে, আমি সেটা হয়ে গেছে। সেখানে দলের গণতন্ত্র থাকে না, কেন থাকবে না? যদি গণতান্ত্রিক ভাবেই একজনকে সেভাবে করা হয়। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ কত বছর ছিলেন, শ্রীলঙ্কায় কত বছর
করছিলেন, এরকম সব প্রচুর উদাহরণ এরকম আছে, ইন্ডিয়ায় উদাহরণ আছে। সুতরাং বাংলাদেশে যদি যেই দলের পার্টি স্ট্রাকচার যেমন, তাতে তারা যদি গণতান্ত্রিক পদ্ধতির দলের আভ্যন্তরীণভাবে এটাকে মেনে নেয় সবাই, তাহলে অন্যের আপত্তি কি? যদি অন্য দল এটার থেকে বেটার কোনো ডেমোক্রেটিক পদ্ধতিতে যেতে চায়, দে হ্যাভ দ্য ওপেন ফ্লোর, তারা যাবে, তারা ওইটা প্র্যাকটিস করুক এবং জনগণ তাদের দিকে ঝুঁকে যাক যে দিস ইজ দ্য বেটার প্ল্যাটফর্ম। আপনি এটা চাপিয়ে দিবেন কেন?